Okay, so in this class, I'm going to talk about some grammatical topics, and our first class will be held on noun. I'll talk about in details about noun from this class. So before going to the main topic, we have to know the actual function of this language. এই ল্যাঙ্গুয়েজের অ্যাকচুয়াল ফাংশনটা কি? যারা প্রথম দিন থেকে আমার ফ্রি ক্লাসে জয়েন করছেন, ইভেন যারা পেইড কোর্সে আসছেন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমি এই জায়গাটা নিয়ে কথা বলছি, এই বিষয়টা সম্পর্কে আপনাদের কনসেপ্ট বা ধারণা দিয়েছি, আপনাদের মনে আছে কিনা সেটা হচ্ছে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস, অর্থাৎ ইংরেজিতে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে, যেটা প্রতিটা ক্লাসে আমি বলছি। যারা আমার ক্লাসগুলোতে অ্যাটেন্ড করছেন, তো প্রতিটা ক্লাসেই বলছি। তো আজকে থেকে আমাদের মেইন ক্লাস অর্থাৎ গ্রামারের ফার্স্ট ক্লাস কিন্তু শুরু হচ্ছে। তো বোঝেন, যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট। আমাদের প্রথমত একটা সাবজেক্টের প্রয়োজন, এন্ড ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। উই হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। উই নিড আ পার্টিকুলার স্ট্রাকচার, যেটা নিয়ে আমি বিগত সবগুলো ক্লাসেই কথা বলছি। তো সেইটাই আমি দেখাচ্ছি, একটু মনোযোগ দেন। এইটা আমি বলছিলাম, এর সাবজেক্টের পরে প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের ভার্বের প্রয়োজন হয়। ভার্ব ইজ আ ওয়ার্ড that denotes being, having, or doing something. Verb is the heartbeat of sentences. I mean, without verb, you will not be able to make any kinds of English sentences. After the verb, you have to use extension. And in the place of extension, you have to put object, object, or complement, or অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালস এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আপনাদের প্রত্যেকের মনে থাকার কথা, এবং গতকালও এই স্ট্রাকচারটা নিয়েই আমি ডিটেলসে ডিসকাস করেছি, ডিটেলসে আলোচনা করেছি। সবার মনে আছে তো স্ট্রাকচারটা নাকি? যে যে কোনো একটা ইংলিশ সেন্টেন্স করতে গেলে আমার মেইনলি এই স্ট্রাকচারটার প্রয়োজন। এইবার আমাদের এখন কাজ কি? এখন কাজ এই স্ট্রাকচারটার আরো ভিতরে আমরা যাব, আরো গভীরে আমরা যাব, এই স্ট্রাকচারটাকে আমরা আরো ডিপলি অ্যানালাইসিস করব। আপনি ইমাজিন করতে পারবেন না, শুধুমাত্র এই স্ট্রাকচারটা নিয়েই যদি আমি আলোচনা করতে থাকি, আপনার 3 মাসের কোর্স শেষ হয়ে যাবে। এর ভিতরে এত কিছু আছে, দেখা যাচ্ছে জাস্ট একটা স্ট্রাকচার, কিন্তু আর কিছু না। কিন্তু আমি আপনাদের বলতে পারি, আমি যদি জাস্ট এইটা নিয়ে আলোচনা শুরু করি, আমার 3 মাস চলে যাবে, আপনার আপনার কোর্স শেষ হয়ে যাবে। শুধু এই এই স্ট্রাকচারটার উপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দাঁড়ানো। এবং সেখানে আমি গত ক্লাসে কি বলছিলাম, যে একটা বাক্য তৈরি করতে গেলে তো সাবজেক্ট লাগবে, সাবজেক্টের পরে ভার্ব থাকবে, ভার্বের পর একটা বাক্যকে বড় করতে গেলে এই অবজেক্ট বা অ্যাডভার্বের সাহায্য নিতে হয়। এরপর কমপ্লিমেন্ট জিনিসটা কি, এগুলো নিয়ে আলোচনা করেছি। এটা হচ্ছে কি, এই যে জিনিসগুলো, যে একটা সেন্টেন্স কিভাবে বড় হয়, কিভাবে লম্বা হয়, একটা সেন্টেন্সের ভিতর কিভাবে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন কিভাবে অ্যাড করা যায়। আরেকটা জায়গা কোনটা নিয়ে বলছি, ভার্ব। এই যে জায়গাটা, এইটা নিয়ে, এইটার কথা কি বলছি, যে এটা হচ্ছে মূলত একটা ভার্বের বিভিন্ন ফর্ম থাকে, সেই ফর্মগুলো টেন্সের স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন করতে হয়। কেন পরিবর্তন করতে হয়? কথার পরিবর্তনের জন্য, সময়ের পরিবর্তনের জন্য, কালের পরিবর্তনের জন্য ভার্বের বিভিন্ন ফর্মের পরিবর্তন হয়ে আমাদের কথার সময়ের চেঞ্জ হয়, টাইমের চেঞ্জ হয়। এই দুইটা জায়গায় নিয়ে গত ক্লাসে আলোচনা করছি। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটার সাথে একটা টপিক কানেক্টেড থাকে, ল্যাঙ্গুয়েজটা একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। অর্থাৎ আপনি যদি শুরু বুঝতে না পারেন, শেষ বুঝতে না পারেন, অর্থাৎ শুরুটা কোথায়, শেষটা কোথায় হবে, এটা আপনাকে বুঝতে হবে। কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ হবো, কোথায় শেষ হবে। তো সবসময় মনে রাখবেন, আমাদের সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা জাস্ট এই স্ট্রাকচারের উপরেই ডিপেন্ডেন্ট। অর্থাৎ এই যে স্ট্রাকচারটা, এখন আমি বলছি যে আমরা যখন ইংলিশে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করি, প্রতিটা সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে, যে নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর সবার আগে, সবার প্রথমে থাকে হচ্ছে এইটা। এটা হচ্ছে কি, নাউন। আমি আজকে এইটা নিয়ে আলোচনা করব, কালকে এইটা নিয়ে আলোচনা করব, তারপরের দিন এই 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 অবজেক্টের জায়গায়ও নাউন প্রোনাউন থাকে, এর আগে থেকে অ্যাডজেক্টিভ। তো সেইটা নিয়ে আলোচনা করবো। অর্থাৎ এই স্ট্রাকচারটাই যদি আপনি ফুললি বুঝতে পারেন, আপনি সম্পূর্ণ ইংরেজি ভাষাটা বুঝতে পারবেন। এবার ভেবে দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুব বেশি কিছু আছে কিনা। এখন আহ এই যে নাউনটা, এটা কি, এটা আমাকে ইন ডিটেলসে দেখতে হবে। এগুলো দেখতে পারলে একটা সেন্টেন্সের কারেক্ট ওয়ার্ডার মেনটেন করা হবে। আর একটা কথা বলি, তাহলে আমরা কোথা থেকে শুরু করতেছি? প্রথম দিন প্রোনাউন্সিয়েশন দেখিয়েছি আপনাদের, পরের দিন আমি স্ট্রাকচারটা নিয়ে কথা বলছি, বড় হয় কিভাবে সেন্টেন্স, কিভাবে সেন্টেন্সকে ঘোরাতে হয়, অর্থাৎ সময় পরিবর্তন হয়, সেটা নিয়ে কথা বলছি। এইবার কি করতেছি, এই স্ট্রাকচারটাকে আরো ডিপলি, এই স্ট্রাকচারের আরো ভিতরে আমরা যাচ্ছি, যেগুলোর উপরে ডিসকাশন করতে পারলে আমাদের ইংরেজি ভাষাটা
ক্লিয়ার হবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে, এর বাইরে কিছু না, সবকিছু এটার ভিতরে আছে। ঠিক আছে, এখন দেখেন, তাহলে আমি এবার আলোচনাটা শুরু করি। আর এই যে নাউন, এই নাউন সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে পারলে, আমি একটু আপনাদেরকে বলি, এই যে টপিকটা আপনারা দেখছেন কই গেল, এই যে এই নাউন সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে পারলে আপনার অনেকগুলো জায়গা স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ একটা সেন্টেন্স যারা শুরু করতে পারে না, যারা সঠিকভাবে সাবজেক্ট নিয়ে আসতে পারে না, যারা সঠিকভাবে সাবজেক্টের পর ভার্ব ইউজ করতে পারে না, এই নাউনের সঙ্গে ভার্বের কিন্তু একটা গভীর সম্পর্ক আছে। ভার্ব একদম ওতপ্রোতভাবে জড়িত নাউনের সঙ্গে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামের একটা টপিক আছে, এগুলো বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এসে থাকে। এই নাউন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে ওই জায়গাটা কখনো কাভার করা যায় না। তো এটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক। যারা গ্রামার ডেভেলপ করতে চান, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করতে চান, তাদের এই বিষয়গুলো একটু ডিটেলসে দেখা লাগবে। আর যারা মনে করেন আমার গ্রামার অতটা দরকার না, আমি শুধু স্পোকেন করতে চাই, আমি একটা কথা বারবার বলছি, আমার এই কোর্সটা যে কোনো বয়সে যে কেউ করতে পারবেন, সবার জন্যই পারফেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট। তাদের জন্য কি করতে হবে সেটা আমি বলবো, আর তার আগে এই লেকচারটা শুনতে হবে। এই জিনিসটা সম্পর্কে একটা কনসেপ্ট, একটা ধারণা, জিনিসটার সঙ্গে একটু পরিচিত হতে হবে। অ্যাটলিস্ট আপনার যে সবকিছু মুখস্থ করতে হবে, নোট করতে হবে, না, কিছুই দরকার নেই। আমি যে লেকচারটা দিচ্ছি, আমার কথাগুলো শোনেন, বিষয়গুলো নেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, কারণ এর ভিতরে অনেক কিছু আছে যেটা শুধুমাত্র স্পিকিং যারা করতে চান বা রাইটিং যারা করতে চান তাদের জন্য দরকার। এগুলো একদম কম্পালসরি গ্রামার। এটা না শিখে কখনো ইংরেজিতে ভালো করা যায় না, প্রফেশনাল হওয়া যায় না। আবারও বলছি, গ্রামেটিক্যাল ক্লাস একটু কঠিন লাগতে পারে, একটু হার্ড হতে পারে, হয়তো আগের ক্লাসগুলোর মতো অতটা এনজয় নাও করতে পারেন, আগে থেকেই বলে রাখছি। তারপরেও একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন। আমি আমার জায়গা থেকে যতটা পারা যায় বোঝাবো, একটু ধৈর্য ধরে দেখতে হবে। আমার সবগুলো ক্লাস যে সমান হবে বা প্লেজারফুল হবে এরকম না, কিন্তু সিকোয়েন্স মেনটেন করতে হবে। ঠিক আছে, আমরা আমরা পার্ট অফ স্পিচ গুলো ডিটেলস যদি কভার করতে পারি, এই ভাষা বা এই ল্যাঙ্গুয়েজের একটা স্ট্রং ফাউন্ডেশন আমরা পাবো। আমাদের একটা ভিত্তি মজবুত হবে, আপনি বিশ্বাস করেন আপনার নেক্সট জেনারেশনকে আপনি এই ভাষাটা শেখাতে পারবেন। তাহলে আমরা শুরু করি। দেখেন, নাউন, নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি। বলছে, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। ইউ অল নো অ্যাবাউট দ্যাট থিংস, রাইট? আমাদের চোখের সামনে আমরা যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। Noun refers to any kinds of name, means whatever we are seeing and watching around us is noun. তাহলে নাউন জিনিসটা কি? এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। সেটা কোনো জায়গার নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে, যে কোনো নামকেই নাউন বলে। ইভেন এক কথায় যদি আমি বলি, মূলত দেখেন, পৃথিবীতে যত ওয়ার্ড আছে, পৃথিবীর সমস্ত ওয়ার্ডই আর কি বলা যায় যে একটা নাউন। সবগুলো ওয়ার্ডই অ্যাজ এ ওয়ার্ড ইটস নাউন। তাহলে আপনি বলতে পারেন অন্যান্য পার্ট অফ স্পিচ গুলো কিভাবে চিনবো? অন্যান্য পার্ট অফ স্পিচ গুলো একটা সেন্টেন্স বা বাক্যে তার ডেফিনেশন এবং তার অবস্থান, অর্থাৎ সেন্টেন্সে কোন ওয়ার্ডের সাথে অন্য আর কোন ওয়ার্ডের সাথে সেটা কানেক্টেড হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে আমার মূলত একটা সেন্টেন্স বা একটা বাক্য থেকে পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করা হয়। যেমন এই যে নাউনটা, আমার সব ওয়ার্ডই নাউন, কিন্তু নাউন বলবো কখন একটা ওয়ার্ডকে? যখন একটা ওয়ার্ড সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের কাজ করবে, অর্থাৎ সাবজেক্টের স্থানে থাকবে বা ভার্বের পরে অবজেক্টের স্থানে থাকবে, তখনই একটা ওয়ার্ডকে আমরা নাউন বলতে পারি। এই ছাড়া না। এই এই জন্য আপনাকে বিষয়টা বুঝতে হবে। পার্ট অফ স্পিচ গুলো চেঞ্জ হয়। যেমন মনে করেন আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম, এই ম্যাঙ্গো শব্দটা একটা নাউন, একটা ফলের নাম। কিন্তু আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে এটা একটা আম গাছ, এটা একটা আম গাছ। এই যে সেন্টেন্স বা এই যে বাক্য, এই বাক্যে এই ম্যাঙ্গো শব্দটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই বাক্যের অর্ডার অনুযায়ী সেন্টেন্সের গঠনের কারণে এই যে ম্যাঙ্গো যে শব্দটা আপনারা দেখছেন, এই ম্যাঙ্গো শব্দটা আমার কি হয়ে গেছে? এই শব্দটা আমাদের মূলত অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কেন অ্যাডজেক্টিভ? এটা এখানে ট্রি কে মডিফাই করছে, এটা এই জায়গায় ট্রি কে মডিফাই করছে। তো এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝতে হবে, এই বিষয়টাই আপনাদেরকে একটু নেওয়ার চেষ্টা করতে হবে। ট্রি কে মডিফাই করছে মানে কি? অন্য একটা নাউনকে যে ওয়ার্ড মডিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। কিন্তু খোলা চোখে আদারওয়াইজ এই ওয়ার্ডটাকে আমি যদি আলাদা করে বলি যে একটা শব্দ ম্যাঙ্গো, এটা কি? এটা আমার নাউন। আমি যদি বলি যে TALK, টক, এই শব্দটা কি? টক মানে কথা বলা। আপনি যদি অ্যাজ এ ওয়ার্ড বলেন, এটা একটা ভার্ব বলবেন, বাট অ্যাজ এ ওয়ার্ড
ওয়ার্ড হিসাবে যদি থাকে এটা নাউন। নাউন, পৃথিবীর সমস্ত ওয়ার্ডই নাউন। ভার্ব কখন হয়? যদি এই টক শব্দটা কোনো অ্যাকশন দেয়, কোনো কাজ করা বোঝায়, টেন্স মেনটেন করে, সাবজেক্টের পরে বসে, তাহলে এই শব্দটাকে আমরা ভার্ব বলতে পারি। এই আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে কিন্তু। যেমন আমি যদি বলি যে আই টক টু হিম, অর্থাৎ আমি তার সাথে কথা বলি, এই টক শব্দটা ভার্ব, কথা বলা। তো আপনি যদি বলেন আই অ্যাম টকিং, আই অ্যাম TLKING, আই এম টকিং, আমি কথা বলছি, এগুলো আমার ভার্ব। কিন্তু আমি যদি এরকম একটা কথা বলি যে আই হ্যাভ আ টক উইথ হিম, উইথ হিম এর বাংলা অর্থ হচ্ছে যে তার সাথে আমার একটা কথা আছে। আমার তার সাথে একটা কথা আছে, আই হ্যাভ আ টক উইথ হিম। আমার তার সাথে একটা কথা আছে, এই যে সেন্টেন্স বা এই যে বাক্যটা আমি এখানে লিখলাম, এই যে সেন্টেন্স বা এই যে বাক্যটা আমি এখানে লিখলাম, এই বাক্যে, এই যেটা আপনারা দেখছেন, এই বাক্যে আমার এই যে টক শব্দটা, এটা জাস্ট একটা নাউন। দেখেন এই যে এ এর পরে বসছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ মানে আর্টিকেল। আর্টিকেল পরে যে ওয়ার্ডটা থাকে সেটা অবশ্যই অবশ্যই নাউন হয়। হ্যাঁ, তাহলে আগের সেন্টেন্সে এই যে টকটা এখানে বলছিলাম, এই যে টকিং, বা আমি যদি বলি আই টক, এটা আমার ভার্ব, কিন্তু এই যে টকটা, এটা কিন্তু আমার নাউন, এটা কোনো ভার্ব না। তো এরকম ভাবে এটা ডিপেন্ড করে তার ডেফিনেশন এবং সেন্টেন্সের অবস্থানের উপর, যে এটা কোন পার্ট অফ স্পিচ হবে, নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, ভার্ব হবে, না অ্যাডভার্ব হবে। পার্ট অফ স্পিচ হচ্ছে চেঞ্জেবল, এরকম চেঞ্জ হয়, চেঞ্জ হয়। আমি আপনাদের ক্লাস নিচ্ছি এখন, আমি আপনাদের টিচার। আমি যখন আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। আমি যখন আমার ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস করি, আমি তাদের স্টুডেন্ট। তো এই যে আমি একটা মানুষ বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, এরকম ভাবে যে কোনো ওয়ার্ড কিন্তু চেঞ্জ হতে পারে। এর থেকে আর কিভাবে উদাহরণ দিব? তো এই জন্য এই পার্ট অফ স্পিচটা শেখা ম্যান্ডেটরি। কারণ আপনি যখন পার্ট অফ স্পিচের আইডেন্টিফাই না করতে পারবেন, তখন বড় বড় কোনো ইংলিশ সেন্টেন্স বা বাক্য যখন পড়তে যাবেন, প্যাসেজ যখন রিড আউট করবেন, তাদের ভোকাবুলারি জানা সত্ত্বেও একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল থিংস, অ্যাকচুয়াল মিনিং আপনি বুঝতে পারবেন না, নিতে পারবেন না। এই জন্য এটা শিখতে হয়। তাহলে নাউন কি? একটা সেন্টেন্সের বসে কোন জায়গায়, অবস্থানটা বুঝতে হবে। শুরুতে থাকে, সাবজেক্টে বা ভার্বের পরে অবজেক্টের স্থানে থাকে। তো এখানে দেখেন বলছে, noun refers to any kinds of name, means whatever we are seeing and watching around us is noun. Noun are used to name person, things, animal, events, places, ideas, etc. For example, Karim does not like to go to school. এই করিম শব্দটা আমার একটা নাউন। কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি, কুয়েত শব্দটা নাউন। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, এই ডায়মন্ড শব্দটা নাউন। আবার এই যে স্কুল, দেখেন এটাও কিন্তু আমার অ্যাজ এ ওয়ার্ড একটা নাউন, বাট আমি যদি টু স্কুল একসঙ্গে বলি, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বাট আলাদাভাবে স্কুলটাকে ধরলে এটা একটা নাউন। এই কান্ট্রি, এটা একটা নাউন। এই যে মুসলিম, দ্যাট ইজ দ্য নেম। সো এটা একটা জাতির নাম। অ্যাজ এ ওয়ার্ড এটা কিন্তু একটা নাউন, কিন্তু এই সেন্টেন্স বা এই বাক্যে এটা অ্যাডজেক্টিভ। কারণ কি? এই মুসলিম শব্দটা কান্ট্রিকে মডিফাই করছে। তো এইভাবে এই বিষয়গুলোকে বুঝতে হয় যে কোন শব্দটা নাউন, কোন শব্দটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, কোনটা ভার্ব। এই পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই যারা করতে পারবে, মনে রাখবেন সে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রফেশনাল, সে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট বা ফ্লুয়েন্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এর বাইরে আর কিছু নেই গ্রামার বলতে। এইটাই, এই পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা জানা মানেই হচ্ছে গ্রামার সম্পর্কে ফুল কনসেপ্ট রাখা। আচ্ছা, এখন দেখেন, নাউন আর ক্লাসিফাইড ইনটু 5 টাইপস। নাউন গুলো 5 ভাগে বিভক্ত: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। টোটাল কয় প্রকার? 5 প্রকার। মূলত হচ্ছে নাউনকে 2 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ কনক্রিয়েট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিয়েট নাউনের আবার এই 4টা ভাগ আছে, সেটা হচ্ছে এই 4টা, অর্থাৎ প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়ালস। এবং এগুলো কেমন একটু দেখেন। প্রপার নাউনটা কি, একটু ভালোভাবে বোঝেন। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। আ প্রপার নাউন রেফার্স টু স্পেসিফিক নেমস অফ পারসনস, থিংস, প্লেসেস, এটসেট্রা, অ্যান্ড অলওয়েজ স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। অর্থাৎ প্রপার নাউন গুলো নির্দিষ্ট করে, স্পেসিফিকলি, এইটা মনে রাখবেন, স্পেসিফিকলি কোনো একটা ব্যক্তি, বস্তু বা জায়গাকে বোঝাবে। আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ার মানে আমি বুঝতে পারছি এটা উইলিয়াম শেক্সপিয়ারের কথা বলা হচ্ছে। হ্যাঁ, উই প্ল্যান টু ভিজিট সিলেট। সিলেট একটা নির্দিষ্ট জায়গার নাম। তো এই যে শেক্সপিয়ার, সিলেট। হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল? তুমি কি কখনো তাজমহল দেখেছো? তাহলে এই যে তাজমহল, নির্দিষ্ট একটা বিল্ডিং। তাজমহলের নাম শুনলে আমরা বুঝতে পারি এটা মূলত আগ্রার তাজমহলের কথা বলা হচ্ছে। তো এইগুলো হচ্ছে মূলত প্রপার নাউন। প্রপার নাউনের শুরুর লেটার অলওয়েজ ক্যাপিটাল লেটার বা বড় হাতের হয়।
ওকে, এখানে কিছু আরো এক্সাম্পল দেওয়া আছে। এরপর দেখেন কমন নাউন। কমন নাউনটা কি? যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায়, তাকে কমন নাউন বলে। যেমন স্টুডেন্টস, বুক, ডগ, ফ্লাওয়ার্স, দোজ আর কমন নাউন। অর্থাৎ আ কমন নাউন রেফার্স টু স্পেসিফিক জেনেরিক নেমস অফ পার্সনস, প্লেসেস, থিংস এক্সেট্রা। অর্থাৎ একটা জনরাকে বোঝায়, ঠিক আছে, অন কাইন্ডস অফ থিংস। ইট ইজ দ্য অপোজিট অফ প্রপার নাউন। যেমন দেখেন, আলেক্স ইজ আ স্টুডেন্ট। আলেক্স একজন ছাত্র। এই আলেক্স একটা স্টুডেন্টের নাম, এটা একটা নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝাচ্ছে, এটা কিন্তু একটা প্রপার নাউন। বাট স্টুডেন্ট কথাটা, এটা কিন্তু একটা কমন নেম। কমন নেম না, যে কোনো ছাত্র যারা পড়াশোনা করে তাদেরকে আমরা স্টুডেন্ট বলি। সো দ্যাট ইজ দ্য কমন নাউন, দ্যাট ইজ দ্য কমন নেম। ওকে, ডগস ক্যান বি ভেরি কিউট। কুকুর, তাহলে কুকুর শব্দটা, পৃথিবীতে যত কুকুর আছে সমস্ত কুকুরকে তো আমরা কুকুর বলেই ডাকি, তাই না? তাহলে কুকুর শব্দটা কিন্তু একটা কমন নাউন। কিন্তু অনেকেই আছে না, শখের বশে তার পোষা প্রাণীটার নাম রাখে, বিভিন্ন নাম থাকে না, কুকুর হোক বিড়াল হোক, যদি নির্দিষ্ট কোনো একটা কুকুর বা বিড়ালের নাম রাখা হয়, তাকে সেই নামে ডাকা হয়, সেই কুকুর বা বিড়ালটা কিন্তু প্রপার নাউন হবে। বাট আদারওয়াইজ অ্যাজ এ কমন ওয়ার্ড, ডগ, দ্যাট ইজ দ্য কমন নাউন। ওকে, ইউ লাভ ফ্লাওয়ার, তুমি ফুল পছন্দ করো। পৃথিবীতে যত ফুল আছে, যত ধরনের ফুল আছে, সব ফুলকে দেখলে তো আমরা ফুলই বলবো। বাট প্রত্যেকটা ফুলের নির্দিষ্ট নাম আছে না, যে এটা লিলি, এটা রোজ, এটা অটার লিলি, এটা টিউলিপ। যদি প্রত্যেকটা ফুলের এরকম নাম থাকে, নির্দিষ্ট একটা নাম যদি আপনি মেনশন করেন, দ্যাট উইল বি প্রপার নাউন। বাট যদি জাস্ট আপনি বলেন ফ্লাওয়ার, সো দ্যাট ইজ দ্য কমন নেম। ওকে, অল কাইন্ডস অফ ফ্লাওয়ার উই কল ফ্লাওয়ার, রাইট? সো এটা আমাকে বুঝতে হবে। আই মিন ইউ হ্যাভ টু নো দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। ম্যান, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকেই তো আমরা মানুষই বলি। কিন্তু যদি কোনো নির্দিষ্ট মানুষকে বোঝায়, যদি কোনো মানুষকে নির্দিষ্টভাবে ইন্ডিকেট করে, এই লোকটা রহিম, এই লোকটা করিম, এই লোকটা রবিন, এই লোকটা রানা, নির্দিষ্ট কোনো মানুষকে যদি ইন্ডিকেট করা হয়, দ্যাট উইল বি প্রপার নাউন। পোয়েট, পৃথিবীতে যারা কবিতা লেখে, যত কবি আছে, সবাইকে এক নাম, একটা কমন নেম হচ্ছে কবিতার যে লেখক, তাদের একটা কমন নেম হচ্ছে দে আর পোয়েট, রাইট? সো পোয়েট ইজ আ কমন নাউন। বাট যদি নির্দিষ্ট কোনো কবির নাম আপনি উল্লেখ করেন, মেনশন করেন, রবীন্দ্রনাথ ট্যাগোর, কাজী নজরুল ইসলাম, দোজ আর প্রপার নাউন। ওশান, ওশান মানে কি? সাগর। পৃথিবীতে যত সাগর আছে, এক কথায় আমরা সাগরই বলি। ওর যদি নির্দিষ্ট কোনো সাগরের নাম থাকে, প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান, দোজ আর প্রপার নাউন। কান্ট্রি, যত দেশ আছে সব দেশকেই এক কথায় দেশ বলি। সো কান্ট্রি ইজ আ কমন নেম। বাট যদি নির্দিষ্ট কোনো দেশের নাম বলেন আপনি, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, এটা অস্ট্রেলিয়া, এটা পাকিস্তান, এটা শ্রীলঙ্কা, ইট উইল বি কি? প্রপার নাউন। বিল্ডিং, যত বিল্ডিং আছে, ইট পাথর দিয়ে তৈরি করা যত দালান আছে, সব দালানকেই তো আমরা বিল্ডিং বলি। তো বিল্ডিং ইজ আ ওয়ার্ড অ্যান্ড দ্যাট ইজ দ্য কমন ওয়ার্ড, রাইট? বাট যদি নির্দিষ্ট কোনো বিল্ডিং এর নাম থাকে, বুর্জ খলিফা, প্রিন্সেস টাওয়ার, বা যেটা বললাম তাজমহল, বা প্রত্যেকের বাড়ির একটা নির্দিষ্ট নাম রাখে না, অমুক ম্যানশন, তমুক ম্যানশন, অমুক মঞ্জিল, তমুক মঞ্জিল, বিভিন্ন নাম রাখে না, এক একটা বাড়ির সামনে নাম থাকে না? তো যদি এরকম নির্দিষ্ট করে একটা নাম দিয়ে দেন আপনার বিল্ডিং এর, এটা কিন্তু প্রপার নাউন হয়ে যাবে। বাট আদারওয়াইজ বিল্ডিং যে ওয়ার্ডটা, কান্ট্রি যে ওয়ার্ডটা, ওশান, পোয়েট, ম্যান, দোজ আর কমন ওয়ার্ড। বুঝতে পারছেন? আমাদের এই পার্থক্যটা বুঝতে হবে, কমন নাউন এবং প্রপার নাউন। ক্লিয়ার কথাটা? কমন নাউন কোনগুলো এবং প্রপার নাউন কোনগুলো? ক্লিয়ার? ওকে, এবার দেখেন, এই এই জিনিসটা আমাকে জানতে হবে। প্রপার নাউন এবং কমন নাউন, অনেকে বলে যে আপনি যে পড়াচ্ছেন, হুদায় পড়াচ্ছেন, এটা কেন আমি পড়বো, এটা আমার কোন কাজে লাগবে? এবার সেই জায়গাটায় আসি। দেখেন, এই যে জিনিসটা আমি এতক্ষণ ধরে বললাম, এটা কেন বললাম, আমাদেরকে কেন আইডেন্টিফাই করতে হবে আলাদাভাবে, কেন চেনা লাগবে যে কমন নাউন কোনগুলো বা প্রপার নাউন কোনগুলো? এর একটা রিজন আছে। যেমন দেখেন, এইখানে একটা নোট বলছে, কমন নাউন কোন সেন্টেন্সে একা বসে না। খুব ভালোভাবে বোঝেন। হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, না হলে কমন নাউনটা প্লুরাল হবে। কখনো কোনো কমন নাউন একটা বাক্যে একা বসতে পারে না। যেমন, আই নো দ্য বয়, বয় ইজ আ কমন নেম। সো এর আগে দা বসছে, অর্থাৎ একটা আর্টিকেল বসছে। আই লাইক দ্য টিচার, আমি শিক্ষকটিকে পছন্দ করি। টিচার, পৃথিবীতে যারাই শিক্ষা দেয় তারাই টিচার, সো দ্যাট ইজ দ্য কমন নেম। এর আগে দা বসতেছে। আই অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট,
আমি কবিটার প্রশংসা করি, সেই পোয়েট কমন নেম এর আগে দা বসছে। তো এরকম আর্টিকেলের পরে কমন নাউন বসে, কিন্তু কখনো একা একা কমন নাউন বসতে পারে না। অর্থাৎ এই বাক্যগুলো কখনো এরকম লেখা যায় না যে আই নো বয়, আমি ছেলে চিনি। ইভেন আপনি আহ, যদি এগুলোর বাংলাও করেন, দেখেন অ্যাপ্রোপ্রিয়েট কোনো মিনিং হয় না। এটা যদি আপনি বাংলাও করেন, আই নো বয়, আমি ছেলে চিনি। আই লাইক টিচার, আমি শিক্ষক পছন্দ করি। আই অ্যাপ্রিচিয়েট টিচার, বা আই অ্যাপ্রিচিয়েট এখানে একটা পোয়েট, আমি কবির প্রশংসা করি। এখন কবি প্রশংসা করি এরকম কি মেলে? আপনি মিলাতে পারবেন না। আপনি হয় এটা বলেন যে আমি এই ছেলেদেরকে চিনি, বা ওই শিক্ষকটিকে পছন্দ করি, বা এই কবিদেরকে পছন্দ করি, বা এই কবিটাকে পছন্দ করি, কিন্তু বা প্রশংসা করি, কিন্তু আমি ছেলে চিনি, শিক্ষক পছন্দ করি, কবি কবি প্রশংসা করি। এরকম কি হয়? হয় একজনকে নির্দিষ্ট করে বলেন, না হলে অনেকজনকে নির্দিষ্ট করে বলেন, যেভাবেই পারেন বলেন। বাট এরকম একা একা কখনো কোনো কমন নাউন একটা সেন্টেন্সে বসে না। হয় আপনি এটা বলেন যে আই নো দ্য বয়, অথবা আপনি এটা বলেন যে আই নো বয়েস, আই নো বয়েস, আই লাইক টিচার্স, আমি শিক্ষকদেরকে পছন্দ করি, আই অ্যাপ্রিসিয়েট পোয়েটস, আমি কবিদেরকে প্রশংসা করি। অর ইউ ক্যান সে দ্যাট আই লাইক আ বয়, আই লাইক দা বয়, আই লাইক দিস বয় অর দ্যাট বয়, আই লাইক আই আই অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট। বাট এরকম ভাবে একা একা কোনো কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না। এই জায়গাটায় আমরা অনেকেই জিনিসটা জানি না। আমরা যখন ইংলিশে সেন্টেন্স প্র্যাকটিস করি, টেন্সের বিভিন্ন স্ট্রাকচার শিখি, দেখবেন আমরা এরকম সেন্টেন্স লিখি না যে হি, যেমন আমরা এরকম সেন্টেন্স লিখি না, আই ইট রাইস, আমি ভাত খাই। হি রাইট, WR রাইট, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। শি রিড আ বুক, সে একটা বই পড়ে। বা উই ড্রাইভ, ড্রাইভ আ কার, আমরা গাড়ি চালাই। এরকম সেন্টেন্স লিখি না? তো এই রাইসের আগে কোনো আর্টিকেল বা কিছু বসেনি, কারণ এই রাইস শব্দটা আবার একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে আবার আর্টিকেল বা ডিটারমিনার কোনো কিছু বসে না। কিন্তু দেখেন এই যে লেটার, বুক, কার, এগুলো হচ্ছে সব কমন নেম, কমন নাউন। এগুলোকে আপনি কখনো এরকম লিখতে পারেন না যে হি রাইটস লেটার, হি রিডস বুক, শি রিডস বুক, অথবা উই ড্রাইভ কার। হয় আপনি এখানে আর্টিকেল বসাবেন, হয় আর্টিকেল বসাবেন, না হলে আপনি বলবেন হি রাইটস লেটার্স, এস বসাবেন, শি রিডস বুকস, বা উই ড্রাইভ কার্স। তো এরকম একটু এভাবে হয় না, একসাথে তো আর অনেকগুলো গাড়ি চালানো যায় না। তো একা একাও বসানো যাবে না। ঠিক আছে? এই জন্য দেখবেন অটোমেটিক্যালি আমরা যখন সেন্টেন্স প্র্যাকটিস করি, ওই এ, দা, এগুলো চলে আসে বা আমরা লিখে ফেলি, কিন্তু আমরা ভিতরের বিষয়টা জানি না যে আসলে এই জিনিসটা একটা কমন নাউন, এই জন্য এখানে একটা আর্টিকেল বসে। আপনাদের কি মনে কখনো প্রশ্ন যাচ্ছে এগুলো করার সময় যে আই ইট রাইস, আমি আই ইট এ রাইস কেন বলতে পারি না? তাহলে হি রাইটস এ লেটার কেন বলি? বা হি রাইটস এ না বললাম, শুধু লেটার কি কোথাও বলে কেউ দেখছেন? বলে না। যে একা কখনো বসে না, হয় সে আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বলবে, দ্যাট ইজ দ্য নোট, অথবা কমন নাউনটা প্লুরাল হবে। এরপর হচ্ছে কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশিষ্ট বিশেষ্য। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি, এটসেট্রা। অর্থাৎ এখানে হচ্ছে কালেকটিভ নাউন ইন ইংলিশ গ্রামার রেফার্স টু গ্রুপ অফ থিংস, পার্সনস অর অ্যানিমালস। আওয়ার ক্লাস টুক আ ট্রিপ টু সুন্দরবন। ক্লাস শব্দটা কি? অনেকগুলো মেম্বার্স মিলে একটা ক্লাস অর্গানাইজড হয়, সো দ্যাট ইজ দ্য কালেকটিভ নাউন। বাংলাদেশে আর্মি, এই যে আর্মি, পুলিশ, এই যে টিম, বিভিন্ন দল বা টিম, একটা সংগঠন, একটা অর্গানাইজেশন, এগুলোকেই মূলত কালেকটিভ নাউন বলা হয়। ইস টিম কন্টেইনস 11 প্লেয়ার্স। মোর এক্সাম্পল, কাটল, ক্লাস, অডিয়েন্স, ম্যাস, জুরি, ক্রাউড, গভর্নমেন্ট, পুলিশ, দোজ আর কালেকটিভ নাউন। এটা হচ্ছে মূলত ক্যাটল মানে কি? গবাদি পশুর দল। একসাথে একদল ভেড়া, একদল গরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ক্যাটল। ক্লাস, অডিয়েন্স, জনতা, ম্যাস, জুরি, জুরি মানে বিচারক বৃন্দের দল। দেখবেন হাইকোর্ট বা জজ কোর্টে একসঙ্গে অনেকগুলো অ্যাডভোকেট গোল টেবিলে বসে আছে, বা একসঙ্গে অনেকগুলো জজ বসে আছে। তো এই সমস্ত জায়গায় এখানে মূলত আমাদের এই, এটাকে কি বলে, এই ওয়ার্ডটার ব্যবহার হয় অ্যাজ আ কালেকটিভ নাউন। ক্রাউড, জনতা, গভর্নমেন্ট, সরকার। সরকার বলতে কি? একটা সরকার কিন্তু একজনকে নিয়ে হয় না, একটা সরকার গঠিত হয় অনেকজন মেম্বার্স মিলে, এবং এই জায়গাটাতে সবসময় একটা পদ পদবি থাকে। পুলিশ, হ্যাঁ, প্রত্যেকটা কালেকটিভ নাউন মানে কি? একটা টিম, একটা টিমে ক্যাপ্টেন থাকে, ভাইস ক্যাপ্টেন থাকে। আর্মি, আর্মি একটা দল, এখানে একটা রেঞ্জ থাকে, একটা র্যাঙ্ক থাকে। এই লোকটা কর্নেল, এই লোকটা জেনারেল, হ্যাঁ, এই লোকটা ক্যাপ্টেন।
একটা পদ পদবি থাকে, পুলিশ, এই লোকটা ওসি, এই লোকটা কি বলে এটাকে আপনার এসআই বা এসপি, এই ধরনের যে একটা পদ পদবি, একটা র্যাঙ্ক, এগুলো কিন্তু এই কালেকটিভ নাউন গুলোতে থাকে। মানে আপনাকে বুঝতে হবে যে সমষ্টিবাচক বিশেষ্য। আমরা যদি সিম্পলি বোঝার চেষ্টা করি তাহলে জিনিসগুলো নিয়ে অত কনফিউশন হয় না, বাট আমরা সবসময় একটা বিষয়কে অনেক বেশি কমপ্লেক্স করে ফেলি। লাইটলি নিতে হবে, প্র্যাকটিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার মতো করে বুঝতে হবে। দেখেন, এরপর ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য, এটা কি? যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছু নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে, যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লোথ, এয়ার, মিল্ক, এক্সেট্রা। Material noun is an uncountable noun. It's substance or material that we can see and touch but can't count. মানে এটা এমন কোন নাউন যেটা হচ্ছে it has a quantity, okay, but not numeric things. I mean আপনি গুনতে পারবেন না, আপনি টাচ করতে পারবেন, বাট আপনি ওইভাবে কাউন্ট করতে পারবেন না, আপনি দেখতে পারবেন। এখানেই পার্থক্য, এই অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউনের পার্থক্য অনেকে বোঝে না। অ্যাবস্ট্রাক্ট নাউনও গণনা করা যায় না, ইট ইজ অলসো অ্যান আনকাউন্টেবল নাউন। কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনকে কিন্তু দেখাও যায় না এবং টাচও করা যায় না, বাট ম্যাটেরিয়াল নাউনকে দেখা যায়, টাচ করা যায়। ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস, বস্তুকে ইন্ডিকেট করে। ইউ ক্যান পারচেস আ গোল্ড রিং ফর ইউর সিস্টার, উই মে অ্যাটেইন সল্ট ফ্রম সি ওয়াটার, কটন ড্রেস ইজ মাই ফেভারিট। সো গোল্ড, এই সোনা কি একটা দুইটা করে বিক্রি হয়? দেখবেন ওজনে বিক্রি করে। সল্ট, লবণ, ওজনে কেজি দরে বিক্রি করে। কটন ড্রেস, সো দিজ আর ম্যাটেরিয়াল নাউন, নট কাউন্টেবল, ঠিক আছে? এগুলো আনকাউন্টেবল নাউনের ভিতরে যায়। এই জায়গাটা আমি আসতেছি, জিনিসটা নিয়ে কথা বলবো, একটু ওয়েট করেন। আমি আরো সামনে আসি, বুঝতে পারবেন জিনিসগুলো কি অ্যাকচুয়ালি। এরপর দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কি? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি। এই ধরনের ওয়ার্ড দেখলে আবার অনেকে মনে করে এসব কি নাউন? এই যে কাইন্ডনেস, হ্যাপিনেস, বিউটি, এ তো অ্যাডজেক্টিভ, এ তো গুণ, তাই না? আমরা এরকম বলি না? অনেকে কিন্তু এইসব জায়গায় কনফিউশন ফেস করে, অ্যাডজেক্টিভ বলি আমরা এগুলোকে। বাট না, আবারও বলছি, পৃথিবীর সব ওয়ার্ডই নাউন। অ্যাডজেক্টিভ কখন হয়? যখন একটা ওয়ার্ড আরেকটা নাউনকে মডিফাই করে, সেটাকে অ্যাডজেক্টিভ বলি। যেমন আমি দেখাচ্ছি, দেখেন, বলছে abstract nouns express ideas, feelings, realizations, and qualities that we can't see, touch, hear, taste, or smell. We can understand and imagine it, but can't even see. It's a feelings, not a physical things. অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে জাস্ট একটা ফিলিংস, জাস্ট মনের একটা অনুভূতি, ফিজিক্যাল কোনো থিংস না। এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, টেস্ট অর স্মেলও নেওয়া যায় না, ঠিক আছে? ফর এক্সাম্পল, মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার, অর্থাৎ তোমার প্রতি আমার ভালোবাসা পরিমাপ করা যায় না বা যেতে পারে না, অর্থাৎ অপরিমেয়, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। সো এই লাভ কথাটা, এটা কিন্তু ভার্ব না। আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এই লাভটা ভার্ব, এটা সাবজেক্টের পরে আছে, আইটা সাবজেক্ট, লাভটা ভার্ব। বাট এই যে মাই, এই মাই কিন্তু সাবজেক্ট না। এই মাই, আওয়ার, ইওর, দেয়ার, এগুলো 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 নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো। এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। এই যে মাই দেখছেন না, এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, নট সাবজেক্ট, নট প্রোনাউন, এটা প্রোনাউনও না, এটা অ্যাডজেক্টিভ, আরেকটা নাউনকে মডিফাই করে। মূলত এই সেন্টেন্সের মেইন সাবজেক্ট হচ্ছে এই লাভ, একসঙ্গে মাই লাভ, একটা এটাকে বলা হয় কম্পাউন্ড সাবজেক্ট বা নাউন ফ্রেজ, হ্যাঁ? মাই লাভ, এটাই সাবজেক্ট। ফর ইউ ক্যান নট বি মেজার্ড, হ্যাঁ? তাহলে এই যে লাভ শব্দটা, এটা কি? নাউন, ঠিক আছে? কিন্তু এই লাভ শব্দটা কি? সাবজেক্টের পরে আছে, এই লাভ শব্দটা কিন্তু আমার ভার্ব। তো এই বিষয়গুলো আমাকে একটু বুঝতে হবে। হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি, অর্থাৎ এই যে হিজ, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এই যে হার, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। মূলত এখানে কাইন্ডনেসটাই নাউন, বিউটিটাই নাউন, অর্থাৎ তার দয়াশীলতাই হচ্ছে তার আসল সৌন্দর্য। হার বিউটি মেক্স মি ক্রেজি, তার সৌন্দর্য আমাকে পাগল করে, তার সৌন্দর্য আমাকে পাগল করে। কিন্তু আমি যদি এই যে কাইন্ডনেস শব্দটা, আমি যদি এইভাবে না বলে, আমি যদি দেখেন এরকম বলতাম যে হি ইজ আ কাইন্ড ম্যান, হি ইজ আ কাইন্ড ম্যান, সে একজন দয়াশীল মানুষ, দয়ালু লোক। এই কাইন্ড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা ম্যানকে মডিফাই করছে। আমি যদি এরকম একটা কথা বলি, অনেস্টি, আপনি এক কথায় বলবেন যে এই শব্দটা মনে হয় অ্যাডজেক্টিভ, বাট না, অনেস্টি ইজ আ বেস্ট পলিসি। এ হবে না, দা হবে, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। সো সততা সর্বোৎকৃষ্ট পন্থা। এখন এই যে অনেস্টি শব্দটা সাবজেক্টের স্থানে আছে, তার মানে এটা নাউন। কিন্তু আমি যদি এরকম একটা কথা লিখি, হি ইজ অ্যান
অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক, এই অনেস্ট শব্দটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। অর্থাৎ এগুলো পরিবর্তন হয়, ইভেন এই সাফিক্স প্রিফিক্স এর মডিফাই ডিমোডিফাই হয়ে, মানে এই ওয়ার্ড কম বেশি হয়ে এগুলো যেটা ওয়ার্ডের ফরমেশন, যেটা সে ওয়ার্ডের ট্রান্সফর্ম যেটা বলা হয়, এটা আপনাদেরকে আমি শেখাবো পরে। কিন্তু মেইন বিষয়টা হচ্ছে পার্ট অফ স্পিচ গুলো চেঞ্জেবল, পরিবর্তনশীল, এবং আমাকে বুঝতে হবে একটা সেন্টেন্সে কোন ওয়ার্ড কোন জায়গায় বসছে। যদি দেখেন সাবজেক্টের স্থানে আছে বা অবজেক্টের স্থানে আছে, অন্য কাউকে মডিফাই করতেছে না, সেটা নাউন। যদি দেখেন অন্য আরেকটা ওয়ার্ডকে মডিফাই করতেছে, একটা নাউনকে মডিফাই করছে, সেটা অ্যাডজেক্টিভ। যদি কোনো ওয়ার্ড একটা ভার্বকে মডিফাই করে, সেটা অ্যাডভার্ব। এভাবে সেন্টেন্সের একটা ওয়ার্ড আর থাকে, এবং এই পার্ট অফ স্পিচের যে আইডেন্টিফিকেশন, যেটা বারবার বলছি, এটা আমাদের জানতে হবে, শিখতে হবে, যদি আপনি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে চান। আচ্ছা, তো এই গেল আমাদের এই 5 প্রকার নাউন। এখন আমি মেইন যে জায়গাটাতে আসবো, অর্থাৎ আপনাদের যে এই যে টপিকটা আমি পড়াচ্ছি, এই টপিক পড়ানোর মেইন পারপাস বা মেইন উদ্দেশ্য হচ্ছে মূলত এই জায়গাটা। সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। যদি কোনো অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জব বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যদি নাউন থেকে কোনো কোশ্চেন আসে, তাহলে কোশ্চেনটা মূলত এই জায়গা থেকে আসে, এই কাউন্টেবল আনকাউন্টেবল নাউন থেকে। এখন আপনি বলতে পারেন এটা আহামরি কিসের ইম্পর্টেন্ট, কাউন্টেবল মানে যা গুনতে পারি, আনকাউন্টেবল যা গোনা যায় না, তাহলে এটা কিসের এত ইম্পর্টেন্ট বা এত কোশ্চেন বা কঠিন কেন কি আসবে? কিন্তু এখানে অনেক বিষয় আছে। যেমন দেখেন, প্রথমত নাউন গণনার ভিত্তিতে 2 প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন কি? যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন পেন, টেবল, মোবাইল, খ্যাট, ম্যান, খাও। আমার কাছে 10টা কলম আছে, আমি গুনতে পারতেছি। সো টেবিল, 4-5টা টেবিল কাছে পাশে আছে, আমি বুঝতে পারতেছি। মোবাইল, আমার কাছে 3টা মোবাইল আছে, আমি গুনতে পারি। সো এগুলো কাউন্টেবল নাউন। হ্যাঁ। আর আনকাউন্টেবল নাউন কি বলি আমরা? যেগুলো গণনা করা যায় না। এবং এই আনকাউন্টেবল নাউন মূলত কোনগুলো? আমাদের ওইখানে যে 5 প্রকার, মেইনলি নাউন যে 5 প্রকার, ওই 5 প্রকার ভিতর ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট যে নাউন, ওই দুইটা নাউনই মূলত আনকাউন্টেবল নাউন। অর্থাৎ যেটা গণনা করা যায় না। যেমন রাইস, রাইস, সল্ট ছিল না এখানে? অর্থাৎ এটা 1 2 3 নিউমেরিকলি গণনা করা যায় না, আমাকে ওজনে মাপতে হয়। এটা হচ্ছে কোয়ান্টিটি, যেটা আমি বলছি। সো রাইস, ওয়াটার, হিউ, সুগার, ইনফরমেশন, advice, chorus, patience, news, snarry, music, leisure, so those are uncountable noun. এখানে মেইনলি যে বিষয়টা হয় সেটা হচ্ছে কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু নাউন আছে, যে নাউন গুলোর নাম শুনলে আপনার মনে হবে না এটা আনকাউন্টেবল, আপনার মনে হবে এটা কাউন্টেবল, বাট বেসিক্যালি এটা আনকাউন্টেবল। এই ধরনের কিছু নাউন সম্পর্কে একটা ভালো কনসেপ্ট আমাদের রাখতে হবে, তাহলে যে কোনো এক্সামে আমরা ভালো করতে পারবো এই জায়গাটা থেকে। সেটা হচ্ছে যেমন সোপ। সোপ মানে কি? সাবান। সাবান দেখলে কি আপনি বলবেন যে এটা আনকাউন্টেবল? সাবান আমরা গুনতে পারি না? পারি। তাহলে এটা আনকাউন্টেবল কেন? দেখেন, সাবানের কিন্তু লিকুইডও হয়, আমার লিকুইড সাবান থাকে না, তাহলে সেটাকে আপনি কিভাবে আনকাউন্টেবল বলবেন? বিষয়টা হচ্ছে এরকম। ইভেন সাবানটাকে সয়েল, গোল্ড, অর্থাৎ ম্যাটেরিয়াল থিংস এর সঙ্গে কম্পেয়ার করা হয়, ন্যাচারাল একটা থিংস এর সঙ্গে কম্পেয়ার করা হয়, মাটি, সয়েল, দ্যাট ইজ আনকাউন্টেবল নাও। কিন্তু আমি গ্রিসের একটা অঞ্চল, একটা সমুদ্রের তীরের মাটিটা সম্পূর্ণ সাবান মাটি। তো আহ এরকম ভাবে মূলত সাবানের লিকুইড সাবানও পাওয়া যায়। তো আমরা যে সাবানটাকে ব্যবহার করি, এই সাবানটাকে শুধু সোপ বলা যাবে না। এটাকে যদি আমার কাউন্টেবল করে বলতে হয়, তাহলে বলতে হবে আ বার অফ সোপ, আ বার অফ সোপ। অর্থাৎ এখানে দেখেন বলছে যে আনকাউন্টেবল নাউনকে বিশেষ ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। যেমন রুটি, রুটি ইংরেজি কি? ব্রেড। এখন আপনি দোকানে রুটি কিনতে গেছেন, আপনি কি বলে বলেন যে মামা আমাকে রুটি দেন, আমাকে আপনি এটা বলবেন যে আমাকে 1 পিস রুটি দেন, 2 পিস রুটি দেন, 3 পিস দেন, 4 পিস দেন। অর্থাৎ আপনি কিন্তু পিস মেনশন করেন। ভেবে দেখেন, অ্যাজ ইউজুয়াল আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও আমরা যখন কথা বলি কারোর সঙ্গে, আমি যে ব্রেড, ব্রেড শব্দটা দেখলে আপনি বলতে পারেন দ্যাট ইজ কাউন্টেবল, বাট না, এটা আনকাউন্টেবল। কাউন্টেবল তখনই হবে যখন ওর সাথে ওই 1 2 3 যোগ করবেন। অর্থাৎ এই কথাটা এখানে বলা হচ্ছে, ব্রেকটা কার থেকে আসে? গম থেকে, হুইট। সো রাইসটার মতো। তো এই জায়গাটা হচ্ছে মূলত এমনই যে আনকাউন্টেবল নাউনকে, মনে করেন পানি, পানি, ওয়াটার ইজ আনকাউন্টেবল নাউন, বাট 1 বোতল পানি, বোতলের ভিতরে 1 বোতল পানি আছে, আই ক্যান সে 1 bottle অফ ওয়াটার, দ্যাট ইজ কল্ড কাউন্টেবল, রাইট? সো এরকম আনকাউন্টেবল নাউনকে বিশেষ ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। যেমন আ পিস অফ অ্যাডভাইস, আ বার অফ সোপ। ইভেন এটা মনে রাখবেন, ফার্নিচার
মানে আসবাবপত্র, এই কথাটাও একটা আনকাউন্টেবল নাউন। এটা কিন্তু কাউন্টেবল না, এটা মনে রাখবেন। আলাদা আপনি যদি বলেন টেবিল, চেয়ার বা বেড, দোজ আর কাউন্টেবল, বাট ফার্নিচার যে কথাটা, এটা অ্যাজ এ ওয়ার্ড একটা আনকাউন্টেবল নাউন, এটা একটু মনে রাখবেন। ওকে, আ বার অফ সোপ, আ পিস অফ ব্রেড, আ পিস অফ নিউজ, মানে এইভাবে বিভিন্ন আনকাউন্টেবল নাউনকে ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করতে পারি। এবার দেখেন এই জায়গাটাতে বলছে মেইনলি 8 টাইপস অফ নাউন আর আনকাউন্টেবল, মূলত 8 ধরনের নাউন আনকাউন্টেবল হয়। সেটা কি? লিকুইড জাতীয় যেগুলো আছে, ওয়াটার, মিল্ক, অয়েল। অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, অ্যাডভাইস, মোটিভেশন, ইনফরমেশন, ডিসিশন। পাউডার অ্যান্ড গ্রেইনস, গুঁড়া শস্য, রাইস, স্যান্ড, হুইট। হ্যাঁ, অর্থাৎ স্যান্ড মানে কি বালি, হুইট মানে কি গম, রাইস মানে কি চাল। ম্যাস নাউন, furniture here, natural phenomena, sunshine, snow, rain, weather, a state of being, sleep, stress, childhood, feelings, anger, happiness, enthusiasm, আগ্রহ যেটাকে বলা হয়, গ্যাস, অক্সিজেন, এয়ার। অর্থাৎ এটাই মনে রাখবেন, মোস্ট অফ দ্য অল কাইন্ডস অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড অ্যাবস্ট্রাক্টস নাউন্স আর কল্ড আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এখন দেখেন এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন যদি আপনি চিনতে পারেন, এখানে একটা পার্থক্য আছে, যে পার্থক্যটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে একটা মেজর রোল প্লে করে। আমরা ইংলিশে সেন্টেন্স তৈরি করতে পারি না, আমরা স্পোকেন ইংলিশে ভালো করতে পারি না, ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে পারি না, শুধুমাত্র একটা জায়গার কারণে, কি জানেন? আমি সেন্টেন্সের সঙ্গে ভার্বের সামঞ্জস্য রাখতে পারি না। একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হবে, সেই সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বটা কি হবে, এটা যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি, এটা যদি আমরা ভালোভাবে নিতে না পারি, তাহলে কখনোই এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা ভালোভাবে কাভার করতে পারবো না। তো এই নাউনের জায়গাটার সাথে সাবজেক্ট ভার্বের একটা গভীর সম্পর্ক আছে, একটা ডিপ রিলেশন আছে। যেমন দেখেন, কাউন্টেবল, এই পাশে আছে আনকাউন্টেবল। এইবার দেখেন এখানে যে নিয়মগুলো আছে, আমি এই যে আজকে সম্পূর্ণ প্যাসেজটা বা এতক্ষণ ধরে যে পড়ালাম বা এই যে পড়াচ্ছি, এটার মেইন রিজন বা মেইন পার্ট হচ্ছে এইটা, এই এখন যে জায়গায় আসলাম এইটা। এটা সম্পর্কে যদি আপনার ভালো কনসেপ্ট থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। যেমন দেখেন, কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে, আর্টিকেল প্লাস কাউন্টেবল নাউন। ফর এক্সাম্পল, হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে, পেনের আগে দেখেন এ, এই যে আর্টিকেল আমার বসলো। কাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে। ফর এক্সাম্পল, আই হ্যাভ 5 কাউস, আমার 5টা গরু আছে, কাউ মানে গরু, এর আগে ফাইভ শব্দটা লেখা আছে, তো এটা আমার সংখ্যাবাচক বা নিউমেরিক ওয়ার্ড কাউন্টেবল নাউনের আগে বসে। কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, মানে কাউন্টেবল নাউনের সঙ্গে সবকিছুই সম্ভব। কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, যেমন আই হ্যাভ 2 পেন্স, আমার 2টা কলম আছে। আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। তো টু যখন বলবেন, ওই নাউনটার সাথে একটা এস বসাবেন, আমার প্লুরাল হবে নাউন। কাউন্টেবল নাউনের পর ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে। ফর এক্সাম্পল, বয় মানে ছেলে, আপনি গুনতে পারেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ছেলে। সো বয়েজ আর ক্রেজি টু হ্যাভ ইট, ছেলেরা এটা পেয়ে পাগল। আর ক্রেজি, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। আ বয় ইজ কামিং, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, একটা ছেলে আসছে। কিন্তু এই জায়গাটাতে দেখেন আমাদের মেইন ফাংশনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সেটা হচ্ছে কখনোই কোনো আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। নো আর্টিকেল প্লাস আনকাউন্টেবল নাউন। ফর এক্সাম্পল, আই লাইক দ্য সুগার, সুগার মানে কি চিনি, এটা আনকাউন্টেবল নাউন। সল্ট মানে কি লবণ, রাইস মানে কি চাল। তো এই সুগার, সল্ট, রাইস, স্যান্ড, হুইট, এই যে ওয়ার্ড গুলো, কখনোই এই ওয়ার্ডের আগে আর্টিকেল বসবে না অথবা ডিটারমিনার বসবে না। অর্থাৎ এই যে ওয়ার্ড গুলো আনকাউন্টেবল বলছি, কাউন্টেবল বলছি, বা যত নাউন নিয়ে আলোচনা করছি, এগুলো মূলত কি নাউন। তার মানে কি এরা বসে কোথায়? একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে, অথবা ভার্বের পর সাবজেক্ট অবজেক্টের স্থানে। সবসময় অবস্থান বা পজিশন বুঝতে হবে, শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পর অবজেক্টের স্থানে। তাহলে আমার এখানে দেখেন, আই লাইক দ্য সুগার, দ্যাট ইজ কমপ্লিটলি রং সেন্টেন্স। ইউ হ্যাভ টু রাইট আই লাইক সুগার। ডোন্ট সে দা সুগার, আ সুগার, মেনি সুগার, লিটল সুগার, ফিউ সুগার, ডোন্ট সে দ্যাট। ওকে, আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে না। অর্থাৎ কাউন্টেবল নাউনের আগে কিন্তু এটা হতে পারে, বাট কখনো কোনো আনকাউন্টেবল নাউনের আগে, মনে করেন টিভিতে খবর হয় না, বা আমরা বিভিন্ন পেপারে খবর দেখি না, এখন টিভিতে খবরের অনেকগুলো শিরোনাম হয়, আপনি একটা পার্ট শুনে চলে আসছেন, আপনি বলছেন যে আমি একটা খবর দেখে এসেছি। হ্যাঁ, আই হ্যাভ ওয়াচড আ নিউজ, আ নিউজ, দ্যাট ইজ কমপ্লিটলি রং সেন্টেন্স। এই নিউজের আগে অন, টু, অ্যান্ড, দি, এগুলো কিছু বলা যাবে না।
নিউজ যে ওয়ার্ড, এই ওয়ার্ড একটা আনকাউন্টেবল নাউন। সো ওয়ান নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, যদি এরকম কোনো সেন্টেন্স থাকে, এগুলো বিভিন্ন অ্যাডমিশন টেস্টের কোশ্চেনে আসে যে ইজ ইট কারেক্ট অর রং, এ সেন্টেন্স এরর্স এই জায়গাগুলোতে থাকে। সো এটা কিন্তু একটা রং সেন্টেন্স, বিকজ নিউজটা একটা আনকাউন্টেবল নাউন। সো ইউ হ্যাভ টু পুট দ্যাট নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, খবর সম্প্রচার করা হয়েছে, নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। সো এই নিউজের আগে কখনো আপনি নিউমেরিক ওয়ার্ড বসাতে পারবেন না। আনকাউন্টেবল নাউনকে কখনো সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় না। আই নিড ফার্নিচার শব্দটা একটা আনকাউন্টেবল নাউন। এখন যদি বলেন যে আমার অনেক ফার্নিচার দরকার, আই নিড মেনি ফার্নিচার বা আই নিড ফার্নিচার্স, এইসব কিছু বলা যাবে না। জাস্ট ইউ হ্যাভ টু সে, একটা হোক বা 10টা, ইউ হ্যাভ টু সে দ্যাট আই নিড ফার্নিচার, আই নিড ফার্নিচার। হ্যাঁ, আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সর্বদাই সিঙ্গুলার, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট রুলস অফ দিস 5। আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। পৃথিবীতে যত আনকাউন্টেবল নাউন আছে, যত আনকাউন্টেবল নাউন আপনি দেখবেন, যদি সেগুলো সাবজেক্ট হিসাবে বসে কোনো সেন্টেন্স বা বাক্যের, সেটা দেখতে যেমনই হোক, তার পরের ভার্বটা সিঙ্গুলার হবে। হ্যাভ হ্যাজ এর ভিতরে হ্যাভটা কিন্তু প্লুরাল ভার্ব, বোঝেন এটা? সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা যে কোনো প্লুরাল সাবজেক্টের পরেই মূলত হ্যাভ বসে। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, শি, ইট, এরকম জায়গায় কিন্তু আমার হ্যাজ বসে। সো এই আনকাউন্টেবল নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাহলে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসবে, অর্থাৎ ইনফরমেশন হ্যাভ বিন প্রোভাইডেড, তথ্য প্রদান করা হয়েছে। এই হ্যাভ এখানে বসানো যাবে না। ইউ হ্যাভ টু সেই দ্যাট ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইডেড, হ্যাজ ইউজ করতে হবে, ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইডেড। সো এই হচ্ছে বিষয়। অর্থাৎ আমি আবারও বলছি, এই 4টা বিষয় যদি আপনি এখানে জানতে পারেন, আপনার নাউন নিয়ে আর কোথাও কোনো টেনশন করতে হবে না। যদি কেউ কোনো কম্পিটিটিভ এক্সাম ফেস করেন, নাউন থেকে মূলত কি কোশ্চেন আসবে, এই জায়গা থেকে আসে, সেটা হচ্ছে এই আনকাউন্টেবল নাউন থেকে, এবং এই রুলস গুলো থেকে একটা আসে। সেটা হচ্ছে 1 নাম্বার থিংস, আনকাউন্টেবল নাউনের আগে কখনো কোনো আর্টিকেল বসবে না। 2 নাম্বার বিষয় হচ্ছে, আনকাউন্টেবল নাউনের আগে, সেটা সাবজেক্টে থাকুক বা অবজেক্টে, থাকলে এখানেই থাকবে, শুরুতে থাকবে বা একটা সেন্টেন্সের শেষে থাকবে। নাউন সবসময় এরকমই জায়গায় থাকে, শুরুতে বা ভার্বের পরে মানে শেষে। তো আনকাউন্টেবল নাউনের আগে কোনো সংখ্যাবাচক শব্দ বসবে না, আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না, আনকাউন্টেবল নাউনকে কখনোই প্লুরাল করা যায় না, আনকাউন্টেবল নাউনের পরে কখনো প্লুরাল ভার্ব বসে না, ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। আবারও বলছি, আনকাউন্টেবল নাউনের পর অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসে, আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না, আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে না, আনকাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। এই বিষয়গুলো যদি আপনারা ঠিক রাখতে পারেন। আর ওইখানে আরেকটা আরেকটা নোট ছিল, সেটা দেখাইছি কি, যে কমন নাউন কখনো একটা সেন্টেন্সে একা বসে না, তার আগে আর্টিকেল বা ডিটারমিনার বসবে, অথবা কমন নাউনটা প্লুরাল হবে। এই যে চারটা চারটা রুলস, আর ওই একটা যেটা ওই ইসের ভিতর দেখাইছিলাম এর আগে, এই বিষয়টা সম্পর্কে বা এই বিষয়গুলো সম্পর্কে যদি একটা একটু কনসেপ্ট রাখতে পারেন, আপনার নাউনের জায়গাটা সম্পূর্ণরূপে ক্লিয়ার। তাহলে আমরা কি করলাম, আমাদের এই যে স্ট্রাকচারটা আছে, এর ভিতরে আজকে শুধুমাত্র এইটুকু নিয়ে আলোচনা করলাম। এর পরের দিন কিন্তু আমরা এইটুকু করব, অর্থাৎ প্রোনাউন নিয়ে কথা বলবো। তারপরের দিন এই জায়গাগুলোর ভিতরে যে পার্ট অফ স্পিচ থাকে, প্রেপোজিশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো নিয়ে কথা বলবো। যদি একটু ধৈর্য ধরে গ্রামাটিক্যাল ক্লাসগুলো করতে পারেন, জাস্ট একটা সপ্তাহ আপনারা গ্রামার ক্লাসগুলো একটু করেন, দেখবেন আমি যখন আপনাদের স্পিকিং করাবো, আমি যখন আপনাদের রাইটিং করাবো, সেটা কত সহজে করতে পারেন। এই বিষয়গুলো যদি আপনি না জানেন, আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করতে চান, যারা ইমেইল, প্যারাগ্রাফ, সিভি, কম্পোজিশন লিখতে চান, কখনো রাইটিং এ প্রফেশনাল হতে পারবেন না, এক্সপার্ট হতে পারবেন না। এই সমস্ত বিষয়গুলো জেনেই রাইটিংটাকে অ্যাডভান্স করা যায়। এগুলো না জেনে গেলে বারবার পদে পদে আপনি ভুল করবেন, এই ধরনের সাবজেক্ট আসলে আপনি ভার্ব সঠিকভাবে ইউজ করতে পারবেন না। তো একটু কষ্ট হলেও, একটু কঠিন মনে হলেও, একটু হার্ড মনে হলেও গ্রামার ক্লাসগুলো করতে হবে, যদি আপনি ইংলিশে প্রফেশনাল হতে চান বা এক্সপার্ট হতে চান। এতটুকু আপনাদের অনুরোধ থাকবে। আমি ক্লাস রেকর্ড পিডিএফ ফাইল পাঠিয়ে দিব, প্রত্যেকে একটু এই ক্লাসটা কমপ্লিট করে ফেলবেন। খুব বড় ক্লাস না, ছোট একটা ক্লাস, খুব বেশি সময়ও লাগবে না কভার করতে। আমাদের একটু গ্রামার গুলো কভার করতে হবে, আমরা একসাথে খুব বেশি বিষয় নিয়ে আলোচনা করব না। যতটুকু পড়াবো ততটুকুই যাতে আপনারা নিতে পারেন, শিখতে পারেন, সেইভাবে আমরা এগোবো। শুধু পড়ায় সামনের দিকে চলে গেলে তো হবে না, যেটা আপনারা শিখতে পারবেন না, বুঝতে পারবেন না। আহামরি বিষয় পড়িয়ে কোনো লাভ নেই, আমি তো থাকবো, আমি তো পড়াচ্ছি রেগুলার ওয়েতে। তো এটা নিয়ে টেনশনের কিছু নেই, এটা একটু দেখে ফেলবেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর